প্রিয় প্রণয়নী লেখনীতে জান্নাত নুসরাত। পর্ব নাম্বার 28। মাগরিবের আজান দিয়েছে কিছু সময় হলো। সূর্য পশ্চিম আকাশে ডুবেছে। মেহেরনেসার রুম থেকে কোরআন তেলাওয়াতের সুর ভেসে আসছে। হেলাল সাহেব নামাজ পড়ে আহান আর আরিশাইকে জিজ্ঞেস করলেন নামাজ পড়েছে কিনা। একসাথে দুজন বলল তারা নামাজ পড়েছে। হেলাল সাহেব আজ ড্রয়িং রুমে বসেছেন। একে একে সবাই নিচে ডেকে নিয়ে আসলেন। আস্তে ধীরে সবাই ড্রয়িং রুমে আসলো। হেলাল সাহেবের মাঝে ছোপায় বসে ইসরাতকে তার পাশে বসার জন্য ডাকলেন। ইসরাত ওনার পাশে গিয়ে বসলো। এক পাশে ইসরাত আর অন্য পাশে আনিকা বসলো। দুহাত প্রসারিত করে হেলাল সাহেব জড়িয়ে রাখলেন নিজের বাহুতে দুজনকে। নুসরাত হেসে হেলাল সাহেবের সামনে ছোপায় বসলো। তার এক পাশে এসে আহান বসলো, অন্য পাশে আরশ বসলো। আরিশা এসে আরশের কাঁধ ঘেঁষে বসলো। আরশ এক হাত দিয়ে ছোট্ট বোনকে বাহুডোরে বন্দি করলো। নুসরাত চুপ করে বসে রইল। আহানের পাশে সাদিয়া বসলো। আনিকার পাশে সৌরভী ও ইরহাম বসলো। হেলাল সাহেব সচরাচর সন্ধ্যাবেলা বই পড়েন। আজ ড্রয়িং রুমে সবাইকে নিয়ে গল্পের আসর বসাবেন, এজন্য রুম থেকে বের হয়ে আসছেন। নুসরাতকে তার পাশে এসে বসার জন্য বললে সে বলল সে ঠিক আছে এখানে। তো সবার পড়াশোনা কেমন চলছে? জি ভালো। আজ এখানে বসলাম নতুন বউকে কিছু উপহার দেওয়ার জন্য আর তোমাদের সাথে কিছু গল্প করার জন্য। হেলাল সাহেব তার ট্রাউজারের পকেট থেকে টাকার বান্ডিল বের করে ইসরাতের হাতে দিলেন। ইসরাত লজ্জায় গাল লাল হয়ে গেল। টাকাগুলো নিতে না করলো। হেলাল সাহেব জোর করে হাতের মুঠোয় ভরে দিলেন। হঠাৎ বাবাকে টাকা দিতে দেখে আরশ ভ্যাবাচেকা খেল। ভুলে গিয়েছিল নতুন বউকে কিছু দিতে হয়। আরশ পকেটে হাতে রে টাকা ছাড়া কিছু পেল না। একে বড় ভাইয়ের বউ, তার উপর ছোট বোন, দুই সম্পর্কে দুটো গিফট দেওয়ার তো বাধ্যতামূলক। ট্রাউজারের পকেট থেকে টাকা বের হলো 10,000-এর মতো। আর আরশ তা দিয়েই দিল ইসরাতকে। মাত্র 10,000 টাকা? আরও বেশি দেওয়া উচিত ছিল তোর আরশ। এখন যা ছিল পকেটে দিয়েছি বাবা, পরে দিব। পেন্টিং থাক। ইসরাত রাজি তো? ইসরাত মাথা নাড়ালো। নুসরাত তুমি কিছু দিবে না? আরশ ফোড়ন কাটলো কথা বলার মাঝে। দিয়েছে তো। কি দিয়েছে? সকালে খামচি দিয়েছে ইসরাতকে। হেলাল সাহেব চোখ ছোট্ট ছোট্ট করে তাকালেন নুসরাতের দিকে। নুসরাত দাঁতে দাঁত চেপে বসে রইল, কোনো কথা বলল না, শুধু মনে মনে গালি দিল, শালা খচ্চর, কপালে বউ জুটবে না, আমার অভিশাপ লাগবে তোর ওপর, মানুষের সামনে আমাকে লজ্জা দিস। ও নো নুসরাত, ভুলে যাস কেন? লজ্জা বলতে তোর ডিকশনারিতে কিছু নেই। তাহলে তো তোকে বেশ গিফট দিতে হবে নুসরাত। সময় হলে দিয়ে দিব। আনিকা শুধু অবাক হয়ে এদিক থেকে সেদিক তাকালো। বড় আপুকে এত গিফট দেওয়ার কারণ কি সে বুঝলো না, তাই জিজ্ঞেস করলো আপুকে এত গিফট কেন দেওয়া হচ্ছে। অবাক হয়ে জিজ্ঞেস করলেন হেলাল সাহেবকে, তুই জানিস না? তোর মা কিছু বলেনি? জি না, গতকাল রাতে জাইনার ইসরাতের আঘাত হয়েছে। আনিকার মুখ কালো হয়ে গেল, মুখে কুলু পেটে বসে রইল। মেহেরুন্নেসা লাঠিতে ভর দিয়ে ঠুক শব্দ করে ড্রয়িং রুমে আসলেন। হেলাল সাহেব মাকে নিজের পাশে বসার জন্য বললেন, তুমি তোমার পোলার বউ লইয়া বসছো? বউ আমাকে ডাকো কে? আমি বুড়ি মানুষ, এই খাইনে বসলেই হয়। মেহেরনেসা গিয়ে বসলেন। রহিমাকে ডাক দিলেন, ওই রহিমা কই মরলি? আমার 5 সুপারির পার্টি নিয়ে আয়। আর বউয়ের গিয়া কইয়া আয় খাবারের কিছু স্ন্যাক দেওয়ার জন্য। দাদি স্ন্যাক না, স্ন্যাক্স হবে এটা। ও তো শুদ্ধ কইয়া কি হইব, একটা কইলেই তো হয়, তোমাকে বুঝলেই হইব। মেহেরনেসা নিজের গলা চেইন খুলে ইসরাতের দিকে এগিয়ে দিলেন। এই নাও তোমার গিফট। আমার বুড়ির কাছে আর কিছু নাই, এইটা নিয়ে খুশি থাকো। দাদি এইসবের প্রয়োজন ছিল না, হয়েছে। আর এইসব কওয়া লাগতো না, মনে মনে খুশি হইতেছ এইটা আমি জানি। ইসরাত কথা বলল না। হেলাল সাহেব উঠে দাঁড়ালেন। তোদের সাথে গল্প করতে আসলাম আর একটা কাজের কথা মনে হলো, যাই নাসিরকে একটা কল দিয়ে আসি।
হেলাল সাহেব চলে গেলেন নিজের রুমে। দাদি, আমার বউদের জন্য কিছু রাখোনি? তোমার বড় নাতির বউকে দিলে আর আমার বউকে দিবে না, এটা তো মানা যায় না। একটু এটা গাঢ় অন্যায়। বিয়ে করার আগে বউ পাগল হয়ে গিয়েছিস? ওরে আবার বউ পাগলা নাতিটা, তোর বউরে না দিলে হইব? তুই কিন্না দিবি তোর বউরে? তোর টাকা পয়সার অভাব আছে নাকি? সেটা না, তুমি বড় ভাইয়ের বউকে দিবা, ছোট ভাইয়ের বউ আমার বউকে দিবা না? আমি না দিলে তোর মা দিব, চাচি দিব, তুই দিবি, জাইন দিবি, জায়ান দিব, সকলে দিব। আমি একজনে না দিলে কি হইব? ঝর্ণা বেগম এনে এর মধ্যে ডালের বড়া আর কাবাব দিয়ে গেলেন। এখনো রাতের খাবার রান্না করা বাকি, তাই তাড়াহুড়ো করে চলে গেলেন, নাহলে তিনিও এখানে যোগ দিতেন। দুটো কাবাব আর ডালের বড়া হাতে দিল নুসরাত, আর আহান উঠে দাঁড়ালো। নুসরাত আহানের হাত ধরে ইরহামের রুমের দিকে চলে গেল। সাদিয়া, সৌরভী আর ইরহামও গেল নুসরাতের পিছে পিছে। নিজে গেল সাথে, নিজের গ্যাং নিয়ে চলে গেল। এর কি হবে এক আল্লাহ ভালো জানে। ইরহাম নুসরাতকে কখন থেকে খুঁজাচ্ছে সৌরভীকে কি যেন বলার জন্য। নুসরাত ইরহামের কানের গোড়ায় থাপ্পড় লাগালো। আরেকবার কানের করে এসব কে করবি? থাপড়ে কান ফাটিয়ে ফেলবো। সর এখান থেকে, বলছি না বলবো। এখন সর এখান থেকে, মাথা প্রচুর গরম হয়ে আছে এখন। তোর মাথা ফাটাবো আর একটা কথা বললে। ইরহাম মুখ কালো করে চেয়ারে বসলো। নুসরাতের দিকে তাকালো করুণ চোখে। এই তোর আশিকারে নিয়ে সর এহান থাইক্কা, নইলে আমি দুইটার মাথা ফাটাবো। ঢং দেখে বাঁচি না। এই কুত্তা, সৌরভীকে তুই পছন্দ করিস এটা ও জানে। এ তো ঢং করছিল তোর সাথে, তুই বাল ওরে পছন্দ করিস শালি জানতো। ইরহাম অবাক হয়ে তাকালো সৌরভীর দিকে। সৌরভী অন্যদিকে মুখ ফিরিয়ে নিল, এদিক ওদিক তাকাতে লাগলো, এমন করলো যেন কিছু জানেই না। ইরহাম মাথা নিচু করে মুচকি হাসলো। নুসরাত এদের কাহিনী দেখে হা করে তাকিয়ে রইল। এই সময়ের মধ্যে এদের ভালোবাসাবাসি শুরু। ও নো, এটা কি হলো? তার তো এসব রোমান্টিকজম দেখে রাগ লাগছে। তোদের এসব ভালোবাসা ছাদে গিয়ে একজন আরেকজনকে দেখা। আমার এমনি কোমর ব্যথা করছে, তার ভিতর এই বালের মাথা ব্যথা। আর তোদের এসব ভালোবাসা দেখে আমার ইচ্ছে করছে তোদের দুইটারে ধরিয়া কুচি কুচি করে কাটার জন্য। রাত 10টার দিকে বিধ্বস্ত অবস্থায় জায়াত বাড়ি ফিরল। চোখ মুখ লাল, নাকের ডগা লাল হয়ে লাল লাল র্যাশ পড়ে গিয়েছে। ঘাড় সমান চুলগুলো অগোছালো হয়ে আছে। পরনের শার্ট উপরে দুটো বোতাম খোলা আর জায়গায় জায়গায় ভাঁজ হয়ে আছে। টাই লুজ হয়ে ঝুলে পড়েছে কোনো রকম গলার মাঝে। জায়াত যেখানে বাড়িতে ঢুকলো, মা মা বলে বাড়ি গরম করে ফেলে, সেখানে চুপ করে নিজের রুমে চলে গেল। রুমে ঢুকতেই কল আসলো। ওয়ালপেপারে ভেসে উঠল ইনায়া। কল কেটে দিল জায়ান। পরপর 3বার কল আসলো একই নাম্বার থেকে। রাগে হাতের ফোনটা ঢিল মারলো বারান্দায়। মোবাইলটা বারান্দার রেলিংয়ের সাথে বাড়ি খেয়ে নিচে পড়ে গিয়ে খট করে শব্দ হলো। মোবাইলের উপরে গ্লাস ভাঙার আওয়াজ হলো। জায়ান টাই আর শার্ট খুলে বিছানার উপর ছুঁড়ে ফেললো। ভেসে উঠল ঘামে ভেজা শুভ্র রঙের বুক পিঠ। টি টেবিলের ওপর থেকে এসির রিমোট নিয়ে এসির পাওয়ার বাড়িয়ে দিল। ঘাড় সমান চুলগুলো কপাল থেকে পিছনের দিকে ঠেলে দিল। উদাম গায়ে ধপ করে বিছানার ওপর শুয়ে পড়ল। চোখ বন্ধ করলো জায়ান। অতিরিক্ত রাগের কারণে প্রেশার হার হয়ে গিয়েছে। চোখের পাতায় ভেসে উঠল কিছুক্ষণ আগের ঘটনা। কিছুক্ষণ আগে ইনায়া তাকে ফোন করে বলেছিল তাড়াতাড়ি আসার জন্য, কিছু জরুরি। জায়ান এত সিরিয়াস করে বলায় তাড়াতাড়ি বের হয়েছিল নিজের কাজ রেখে। ইনায়ার পাঠানো লোকেশনে পৌঁছানোর পর জায়ান দেখল ইনায়াকে একটা ছেলের সাথে হাস্যোজ্জ্বল মুখ নিয়ে ক্ষুদিষ্ট হয়ে দাঁড়িয়েছিল। জায়ানের রাগ লাগলে প্রকাশ করলো না। ছেলেটার সাথে হাই হ্যালো করে ইনায়াকে ছেলেটার কাছ থেকে সরিয়ে আনে, কিন্তু ছেলেটা আবার এসে ইনিয়ার গা ঘেঁষে দাঁড়ায়। জায়ান সহজে রাগে না, কারণ তার ডিকশনারিতে রাগ বলতে কিছু নেই। ছেলেটাকে বারবার
ইনার শোল ঘেঁষে দাঁড়াতে দেখে মাথা গরম হয়ে গেল। এবার সরাসরি জায়ান গম্ভীর গলায় বলল, ইনুর থেকে দূরত্ব রেখে দাঁড়াও। ছেলেটা চোখ বাঁকা করে তাকালো। জায়ানের কথা না শুনে ইনায়ার কাঁধ চেপে ধরলো। তুমি কে? তোমার কথা কেন শুনতে হবে? আমি কে তোর ডেফিনেশন আমি কেন তোমাকে দিব? হু আর ইউ? ছেলেটা আবার স্পর্শ করলো ইনায়াকে। এবার সরাসরি হাত রাখলো ইনায়ার কোমরে। জায়ানের চোখ ছেলেটার হাত পর্যবেক্ষণ করলো। হাত দিয়ে কোমর ধরার স্থান দেখিয়ে বলল, এখানে থেকে হাত ছড়া। তুই তোকারি করছিস কেন? আর আমার যেখানে ইচ্ছে সেখানে হাত রাখবো। আপনার কি? আপনি এত অধিকার কেন দেখাচ্ছেন? ইনায়া ভিতরে ভিতরে হেসে গড়াগড়ি খেলো। সে তো এই রিয়াকশনটা চেয়েছে জায়ানের থেকে, কিন্তু জায়ান বুঝলো না এটা একটা প্র্যাঙ্ক। রাগে রেস্টুরেন্টে বসার টেবিল লাত মেরে উল্টে দিল। শান্ত মানুষ রাগ করলে ভয়ঙ্কর হয়ে যায়, তার প্রমাণ জায়ান নিজে। ছেলেটাকে তারপরও হাত ছড়ানো না দেখে হাত পুষড়ে ধরল রাগে। ছেলেটা চিৎকার করলো। জায়ানের হাত থেকে বাঁচার জন্য ডান হাত দিয়ে ঘুষি মারল। রাগ মাথায় চড়ে বসলো জায়ানের। তার হাঁটুর বয়সী ছেলেটাকে ঘুষি মারে? হাত ছেড়ে গালে এক থাপ্পড় মারল ছেলেটার। দু হাত দূরে গিয়ে মেঝেতে পড়ল। মেঝেতে পড়ে নাক ফেটে গেল। রেস্টুরেন্টে বসা মানুষ হাঁ করে গিলছে সব কিছু। কেউ কোনো প্রতিবাদ করলো না। ছেলেটাকে কলার ধরে তুলে আরও একটা থাপ্পড় মারল জায়ান। সিমচাম গনের ছেলেটা জায়ানের মতো বলিষ্ঠ দেহের পুরুষের কাছে চুনোপুটি। এক হাত দিয়ে গলা চেপে ধরলো ছেলেটার। এখানে সব কিছু ডিসমিস করে দেই, মেরে ফেলি। আমার সম্পত্তির দিকে তুই হাত বাড়াস কেন? কোন সাহসে? আমি না করা সত্ত্বেও এই হাত দিয়ে ধরেছিস? যে হাত দিয়ে আমার সম্পত্তি ধরেছিস সে হাত কেটে গলার সাথে ঝুলিয়ে দে। ইনায়া ছাড়ানোর চেষ্টা করলো। ছেলেটার নাক দিয়ে রক্ত বের হয়েছে এমনিতেই। তার ওপর আর কতক্ষণ এভাবে থাকলে দেহ থেকে রুহু আক্কা পাবে। জায়ানের হাত থেকে ছুটালো জোর করে ছেলেটাকে। জায়ান আর ইনায়ার দিকে তাকালো রাগি চোখে। কি শুরু করেছে কি জায়ান? রেস্টুরেন্টে সিক্রেট করছে কেন? মানুষ তোমায় নিয়ে হাঁটছে, এইসব দেখছো না? ও রিয়েলি? আমি সিক্রেট করছি? কিছুটা ঠেবে জায়ান বলল, আমি সিক্রেট করলে দোষ আর তুমি ছেলেদের সাথে ঢলাঢলি করলে দোষ না? আমি কি বোকাচোদা পেয়েছো? একদম গালাগাল করবে না। তোমার মুখের ভাষা এত খারাপ। তোমার সাথে আমি আর কোনো সম্পর্ক রাখবো না। তুই রাখবি না মানে? তুই কে? তুই রাখবি না বললেই হলো? তুই সম্পর্ক রাখবি, তোর বাপ রাখবে আমার সাথে সম্পর্ক। তুই না রাখার কে? ইনায়া তর্জনী আঙুল তুলে শাসালো। একদম বাপ তুলে কথা বলবে না জায়ান। জায়ান ইনায়ের আঙুল মুচড়ে ধরলো। 100বার বলবো। তুই কি করবি আমার? ইনায়ার ধৈর্যের বাঁধ ভাঙলো। রাগে থাপ্পড় বসালো জায়ানের গলে। জায়ান গালে হাত দিয়ে কিছুক্ষণ তাকিয়ে থেকে হাত তুললো থাপ্পড় মারার জন্য, কিন্তু হাত ফিরিয়ে নিল আগের জায়গায়। ইনায়ের গা জ্বালানো কথা শুনে ঠাস করে দুগালে দুটো থাপ্পড় মারলো জায়ান। তারপর রাগ করে রেস্টুরেন্ট থেকে বের হয়ে আসলো। এসব ভাবছিল জায়ান শুয়ে শুয়ে। হঠাৎ নিচ থেকে হট্টগোলের শব্দ ভেসে আসলো। বিছানার উপর রাখা ঘামে জর্জরিত শার্ট গায়ে চাপালো। নিজের রুম থেকে বের হয়ে জায়ানের সম্মুখীন হলো। জায়ান নিজেও রুম থেকে বের হয়ে চিৎকার চেঁচামেচি শুনে সবাই সবার রুম থেকে বের হয়ে ড্রয়িং রুমে ভিড় জমালো। উল্টো ঘুরে কথা বলায় জায়ান মেয়েটার মুখ দেখতে পেল না, কিন্তু ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিল মেয়েটাকে সে চিনে, খুব ভালো করে চেনে। কি হয়েছে? শোরগোল করছেন কেন? আর কে আপনি? কর্কশ গলার স্বর শোধে পিছনে ফিরে তাকালো ইনায়া। তার বয়সী শ্যামলা বর্ণের রোগা পাতলা একটা মেয়ে বিরক্ত হয়ে তার দিকে তাকিয়ে আছে। শ্যামলা হলেও মুখটা মায়াবী, নিঃসন্দেহে মায়াবতী বলা যায় মেয়েটাকে। নিজ বোধে হিসাব কষল। জায়ান একদিন দেখিয়েছিল এই মেয়ের ছবি। কি যেন নাম মাথায় চাপ দিতে মনে হলো, হ্যাঁ নুসরাত। ছবির মধ্যেও কপালে ভাঁজ করে বিরক্ত হয়ে তাকিয়ে আছে। আমি ইনায়া আমান, আর আমি এখানে শোরগোল করছি না। তো আপনি কি করছেন? আমি শুধু আপনাদের সবাইকে এখানে আনার জন্য ডাকছিলাম। কেন ডাকছিলেন? একটু দাঁড়ান, সবুর করুন।
জাইন এসে দাঁড়ালো। বসার ঘরে সবার মাঝখানে দাঁড়িয়ে থাকতে দেখে জায়ান ইনায়ার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকলো। জাইনের কাছে মেয়েটার চেহারা কারোর সাথে মিল আছে মনে হলো। কার সাথে হঠাৎ মনে হলো ডেলার কথা। মাথা ঝাড়া মেরে চিন্তা বাহির ফেলে দিল। হেলাল সাহেব জিজ্ঞেস করলো, কি জন্য এখানে এসেছো মা? কোনো প্রয়োজন? ইনায়া আবেগ আপ্লুত হলো, ঠোঁটে উল্টে কান্না করে দিল। ইসরাত ভিড় ঠেলে দৌড়ে আসলো। মানুষের কান্না দেখলে ইসরাতের নিজেরও কান্না পায়। ইসরাতেরও চোখ ছলছল করে উঠল মেয়েটার কান্না দেখে। মেয়েটাকে সোফায় নিয়ে বসালো, নিচে পাশে বসলো, পিঠে হাত বুলিয়ে দিল বড় বোনের মতো করে। ভরসার হাত কাঁধে রাখলো। নুসরাত বিরক্ত হলো ইসরাতের ওপর। এত আধিক্যতা দেখানোর কি আছে? সবাই ছড়িয়ে ছিটে বসে গেলেন গোল করে রাখা সোফায়। নাসরিন বেগম এবং নাসির সাহেব আহানকে নিয়ে বসিয়েছেন এক পাশে সোফায়। নাসরিন বেগমের পাশে বসলেন ঝর্ণা আর রোহিণী। হেলাল সাহেব, ইনায়া, ইসরাত আর লিপি বেগম এক সোফায় বসেন। জাইন, আরশ, আনকা, আরিশা এক সোফায় বসলো। আর নুসরাত আর ইরহাম দাঁড়িয়ে। তাদের পাশে চেয়ার টেনে বসলেন সৈয়দ, সৌরভী আর সাদিয়া। পুরো ড্রয়িং রুম ভর্তি মানুষ। ইনায়ের সাথে একটা ছেলে থাকে, নাম জিজ্ঞেস করতে বলল তার নাম জোহেল। ইনায়াকে সব খুলে বলার জন্য বলা হলো। লিপি বেগম মায়ার দৃষ্টিতে তাকিয়ে থাকলেন নাদুস গোলগাল মেয়েটার দিকে। গালগুলো ফোলা ফোলা, উচ্চতার সাথে স্বাস্থ্য ভালো গিয়েছে। দেখলে ইচ্ছে করে গালগুলো টিপে দিতে। ইনায়া সব খুলে বলল। লিপি বেগম একবার ছেলের দিকে তাকান, আবার মেয়েটার দিকে তাকান। তার সবগুলো ছেলে উচ্ছন্নে গিয়েছে, বুঝলেন। লিপি বেগম মুখ গম্ভীর করে জিজ্ঞেস করেন, পরিচয় কিভাবে তোমাদের? ইনস্টাগ্রামের মাধ্যমে। লিপি বেগম কথা বলার ভাষায় হারিয়ে ফেলেছে। উনি কি বললেন? জায়ানটা ওর রিলেশন করে? নুসরাত তাকালে মেয়েটার দিকে। মেয়েটাকে উপর থেকে নিচে খুঁটিয়ে খুঁটিয়ে দেখল। উচ্চতায় 5 ফুট 2 এর মতো হবে। 5 ফুট 2 ইঞ্চির মেয়েটাকে দেখতে কিছুটা খাটো লাগছে নুসরাতের কাছে। তার মধ্যে আবার গোল ফ্রক আর গলায় চেরি কাপড়ের ওড়না ঝুলানো, চুলগুলো পনিটেল করে রাখা। থুতনি দেখতে আপেলের মতো। আনিকার বয়সী লাগছে মেয়েটাকে দেখতে। জায়ান এবার কথা বলল, তুমি এখানে আসছো কেন? তুমি আমার ওপর রাগ করে ফোন ধরছিলে না, এই জন্য এসেছি। ফোন ধরছো না কেন? আমি কি করেছি? বলতে বলতে মেয়েটা বাচ্চাদের মতো কেঁদে উঠল। নুসরাত বিরক্ত হলো, এত বড় মেয়ে কথার সাথে কান্না করে দেয় কেন? নুসরাতের ইচ্ছে করলো গাল চেপে ধরে বলতে, চুপ, কান্না বন্ধ করো, আমার মাথা ব্যথা করছে। আর একবার কান্না করলে গাল ফাটাবে। হাত নিষ্পিস করলো, এক হাত দিয়ে আরেক হাত চেপে ধরলো। মেয়েটা দেখতে সুন্দরী হলেও ন্যাকা কান্না করে। নুসরাত নাম দিল নেকুরানি। তুমি কি করছো বলতে হবে। জায়ান ছাটের হাতা গুটিয়ে নিল। কিছুক্ষণ আগে থাপ্পড় রে এখনো গাল ব্যথা করছে, আবার মারবে নাকি? ইসরাতের পিছনে মুখ লুকালো ইনায়া। হেলাল সাহেব ধমকে উঠলেন, বস, নিজের জায়গায় বস। জায়ান, বেয়াদব হচ্ছ দিন দিন। মেয়ে মানুষের গায়ে হাত তুলে আমি তোমাদের শিখিয়েছি? কোন সাহসে তুমি ওকে থাপ্পড় মারলে? জায়ান মাথা নিচু করে বসে রইল। তার কাছে দেওয়ার মতো কোনো উত্তর নেই। লিপি বেগমের মেয়ে পছন্দ হয়েছে, কিন্তু ওই প্রেমের সম্পর্কের প্রতি তার একটু তৃষ্ণা রয়েছে। সেসব পাশে রাখলেন। যদি মেয়েটা তার জায়ানের বউ হয় তাহলে তো ভালোই। দেখতে মেয়েটা মাশাআল্লাহ সুন্দরী, জায়ানের সাথে পারফেক্ট ম্যাচ হবে। ইসরাত আর ইনায়া দুজনের মুখের দিকে তাকালেন। ইসরাতের স্বাস্থ্য ঠিকঠাক, ইনায়ার স্বাস্থ্য একটু বেশি। ইসরাত কিছুটা লম্বা আর মেয়েটা ইসরাতের তুলনায় খাটো। মেয়েটা ইসরাতের তুলনায় একটু বেশি সাদা। ইসরাতকে ইসরাতের থেকে দিক থেকে ভালো লাগে। ইনায়াকে ইনায়ার দিক থেকে ভালো লাগে। দুজনই সুন্দরী, কেউ কারো থেকে কম না। ভাবনার অবসাদ ঘটল জোহেলের নামে ছেলেটার কথায়।
ভাইয়া একবার কথা শুনলে তো আর এরকম হতো না। আমরা তো আপনার সাথে প্র্যাঙ্ক করছিলাম, ছেলেটা কাঁদো কাঁদো মুখ করে বলল। আমাকে মেরে নাক ফাটিয়ে দিয়েছেন ভাইয়া, এই দেখুন ব্যান্ডেজ করে দিয়েছে আপু এখানে আসার সময়। তোকে আর একটা দিব আর একটা কথা বললে। হেলাল সাহেব ধমক দিলেন, যার যা ইচ্ছে হচ্ছে করছো, আমাকে কারোর চোখে লাগছে না? আমি যে বড় তা তোমাদের চোখে লাগছে না? ভালো, যা করার করো, আমি কে? আরুষ বলল, আব্বু রাগ করছো কেন? আমি তো তোমার কথা শুনি, আর ভাইয়ারাও শোনে, রাগ করবেন না। নুসরাত বিড়বিড় করলো, পাল শোনে। আঙ্কেল রাগ করবেন না, আমি শুধু জায়ানের চিন্তা আপনাদের বাসায় এসেছি। ও আমার কল পিক করলে আমি আসতাম না, এক্ষুনি চলে যাব। আমি আপনাদের ডিস্টার্ব করতে চাইনি। মেহেরুন্নেসা লাঠি ভর দিয়ে আসলেন ড্রয়িং রুমে। এতক্ষণ নিজের রুমে বসে সব শুনেছিলেন তিনি। ড্রয়িং রুমে উল্টো দিকে তার রুম হয়, মেহেরুন্নেসার রুমে বসে সব শোনা যায়। মেহেরুন্নেসা নিচের লাঠি দিয়ে ইনায়ের পিঠে খুঁচা দিলেন। ইনায়া ধরফর করে পিছনে ঘুরল। মেহেরুন্নেসা কপালে ভাঁজ ফেলে তাকিয়ে রইলেন। এই সেমরি, তুই জায়ানের প্রেমিকা? আমি হাসা কইছি না? ইনায়া আমতা আমতা করলো, জি দাদি। আর সে উঠে গিয়ে মেহেরুন্নেসাকে বসার জায়গা করে দিল। মেহেরুন্নেসা সোফায় বসে লাঠি নাড়াচাড়া করলেন। সব শুনলাম, এখন আমি এই সিদ্ধান্তে পৌঁছেছি যে তোমাকে বিয়ে দেওয়া অত্যন্তই জরুরি। জায়ান নিজের জায়গা থেকে উঠে দাঁড়ালো। দাদি এসব কি বলছো? যা শুনতে পাইতেছো তা কইতেছি। আর এটা কিভাবে সম্ভব? আমি এখনো রেডি নই বিয়ের জন্য। কেউই রেডি থাকে না আর বিয়ের জন্য। এই ফোনটা কেউ নিয়ে আসো, আইজি ওগো বিয়া দিমো আমি। হারাম সম্পর্ক করো আবার বিয়া দিবার চাইলে রেডি থাকো না। নুসরাত মেহেরুন্নেসার ফোন এনে দিল। মেহেরুন্নেসা কল দিলেন ইমাম সাহেবকে। হ্যালো, আসসালামু আলাইকুম চাচি। ওয়ালাইকুম আসসালাম। আসল কড়াইয়া আসি, একটা বিয়ে পড়াইবার লাগবো, তাড়াতাড়ি আহেন আমাকে বাড়ি। আপনাদের বাড়িতে শুধু মাঝরাতেই বিয়ে হয়? মানে আমি বলতে চাইছি, আমাকে বাড়িতে মাঝরাতেই বিয়ে হয়। তোমার কত সমস্যা? তুমি মিয়া বিয়া পড়াইবার আর আইবা, পড়াইয়া আলগোসে বিদায় হইবা। এত কথা কইবার কইছি না তোমারে? এখন ফোন রাহো, রাহিয়া তাড়াতাড়ি আও। 1 মিনিট দেরি হইবা টাকা কম দিমু। আমি মেহেরুন্নেসা, এক কড়ার মানুষ। ইনায় গাইগুর করলো, তার কিছু বলতেই ভয় করছে। দাদি এত রাতে বিয়ে করব? আগামীকাল ফ্যামিলির সাথে বসে আলাপ করে বিয়ে করলে হয় না? না হয় না, আইজি আইসো সিক্রেট করছো, আইজি বিয়া হইব। হুর বাড়ি সিঙ্গেল আইসো মিঙ্গেল হইয়া তো এই বাড়ির বাইরে পা রাখবা, তার আগে না। আগে বুইজা আইলো না কে? মেহেরুন্নেসা লাঠি দিয়া মেঝেতে বাড়ি দিলেন। ও বড় বউ, তোমার বিয়ার শাড়ির লগর কি যেন মাথায় দে ঘোমটা, ওইটা নিয়ে আও। জি আম্মা। রোহিণী, সৈয়দ, জায়েন, ইসরাত আর জোহেলকে পাত্রীপক্ষের সাক্ষী করা হলো। নুসরাত আর ইরহাম নিরপেক্ষ দাঁড়িয়ে রইল। তারা দুজন শুধু দাঁড়িয়ে নাটক দেখল। সাদিয়া শরীফী নুসরাতের পাশে চোখ মুখ উল্টে দাঁড়িয়ে রইল। শুধু সৌরভী বলল, তোদের বাড়িতে শুধু ধরে ধরে বিয়ে দেওয়া হয় নাকি? ভাই আমার ভয় লাগছে, কোন দিন না জানি আমারে আর সাদিয়ারে ধরে তোর দাদি বিয়া দিয়ে দেয়। কোন দিন দেখবি আমাকেও বুড়িটা ধরে কোন হালার পুতের সাথে বিয়া দিয়ে দেয়। নুসরাত জোরে নিঃশ্বাস ছাড়ল, সে প্রচুর ব্যথিত। ইমাম সাহেব বিয়ে পড়ানোর পর কবুল বলার জন্য বললে জায়ানকে। সময় ওয়েস্ট না করে আলহামদুলিল্লাহ কবুল বলে জায়ান। সবাই আলহামদুলিল্লাহ বলল। এবার মেয়েটা ইমাম বললেন কবুল বলার জন্য। মেয়ে করুণ সুরে কান্না করে দিল কবুল বলতে গিয়ে। মহিলাদের চোখ পানিতে ছলছল করে উঠল। ধীরে ধীরে ইনায়া হাওমাও করে কান্না করে উঠল। সবার চোখ পানিতে ভেসে গেল। ইসরাতের চোখের কোণে পানি জমা হলো। নুসরাত সেদিকে তাকে আফসোস করলো শুধু। মনে মনে একটা কথার প্রতিধ্বনি হতে লাগলো। সবাই বলে মেয়ে মানুষের সহজে কান্না করতে পারে, কিন্তু আমি মেয়ে হয়েও কেন কাঁদতে পারি না? কেন আমার চোখের জল কোটর করে হতে গড়ায় না? আল্লাহ কেন আমাকে কান্না করার এই সক্ষমতা দেয়নি?
পর আবারও নিজেকে শাসিয়ে নিয়ে বিড়বিড়িয়ে আওড়ালো, দেননি ভালো হয়েছে, না হলে যেখানে সেখানে চোখ খুলে বসে যেতাম এদের নেই। তারপর কোথাকার জল কোথায় গড় তা আল্লাহ মালুম, ভালো জানে। নুসরাতের চিন্তাভাবনার মধ্যেই মেহেরুন্নেসার কথা ভেসে আসলো কানে। তিনি বললেন, তাড়াতাড়ি কবুল কও, যত তাড়াতাড়ি কইবা তত তাড়াতাড়ি নিজের বাড়ি যাইবা। ইনাইবা নাক টেনে কবুল বলল। তারপর কান্নার ধুম পড়লো সৈয়দ বাড়িতে। নুসরাত শুধু তাকিয়ে দেখলো কান্নাকাটি, তার মোটেও কান্না আসছে না, তার এসব দেখে হাসি আসছে, সাথে আবার মাথা ব্যথা লাগছে। নুসরাত চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখলো সবার কান্না, নুসরাতের হাসি পেল, কি যেন দেখে মুখ টিপে হাসলো। আরুষের চোখ নুসরাতের দিকে ওই সময় গেল। নুসরাতকে হাসতে দেখে বিড়বিড় করে বলল, সবাই কান্না করছে আর এদিকে দেখ এতক্ষণ রোবটের মতো তাকিয়েছিলি আর এখন হা হা করে হাসছিস। নুসরাত হাসতে হাসতে মরে যাবে মনে হচ্ছে। চাষিদের সাথে যোগ দিয়ে নিজে হাউমাউ করে কান্না করছে। কান্নার ধরন দেখে নুসরাতের পেট ফেটে হাসি বের হলো। এটা এভাবে কান্না করে কেন? একে তো ভ্রু নেই, তার ওপর রোহিণী কাল টাকলা করে দিয়েছে, সামনের দুটো দাঁত পড়ে যাওয়ায় আহানকে দেখতে বুড়োদের মতো লাগছে। নুসরাতের পেট চেপে হাসতে হাসতে লুটোপুটি খেলো। ইরহাম গাট্টা মেরে বলল, মিস আব্বা দেখছে। নুসরাতের হাসি ফুস হয়ে গেল। নিজের বাবার দিকে তাকাতেই দেখলো মুখ শক্ত করে তার দিকে তাকিয়ে আছে। ইনায়া আর জায়ানের বিয়ে সম্পন্ন হওয়ার পর মেহেরুন্নেসার আদেশ রাতের খাবার খাইয়ে ছাড়া হলো ইনায়াকে। গাড়িতে করে যাওয়ার সময় জায়ান আর ইনায়া আরেকজনের সাথে একটা কথাও বলল না। নীরবে মান অভিমান চলল। শুধু পিছনের সিটে বসে জহিল কথা বলে গেল। পুরো রাস্তা জহিলের বক বকে কান লেগে গেল।